আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি সবাই ভালো আছেন। কৌমি জামাত সংকট ও সমন্বয় পঞ্চম পর্ব। আজকে কৌমিদেরকে নিয়ে একটু আগে কথা বলবো এবং শেষে জামাতের বিভিন্ন সংকট নিয়ে আমরা আলোচনা করব। আর এর আগে আমি যেটা আমার সবসময় বলে থাকি, যে কোনো ব্যক্তি বা দলের ভালো দিক গ্রহণ করব, খারাপ দিক এড়িয়ে চলবো। দলান্ধ হব না আমি, যে কোরআন সুন্নাহর বাইরে গেলেও ওই দলকে অন্ধভাবে অনুসরণ করে যেতে হবে, ওই ব্যক্তিকে অন্ধভাবে অনুসরণ করে যেতে হবে কোরআন সুন্নাহর বাইরে গেলেও, সেই ধরনের ব্যক্তি আমি নই। তাই আমি ওদিকে সবাইকে আহ্বান করি, যখনই কোনো ব্যক্তি বা দলের কোনো দিক কোরআন সুন্নাহর সাথে সংঘর্ষ হবে কিংবা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সাথে সংঘর্ষ হবে, ওটা এড়িয়ে চলবেন। ভালো দিক থাকলে ওটা গ্রহণ করবেন। কৌমিদের কিছু সংকট বাংলাদেশে, এটা আমাকে আজকে বলতে হবে। দেখেন, আমি কওমি মাদ্রাসা থেকে উঠে এসেছি, আলহামদুলিল্লাহ দাওরা পাশ করেছি। আবার জামাতের ভাইদের সাথেও সুসম্পর্ক, আহলে হাদিসের ভাইদের সাথেও, আর তাবলিগের সাথে তো আছেই। সবার সাথে আমি সমন্বয় করার চেষ্টা করি। মুসলমান তো সবাই, মুসলমান একে অপরকে ঘৃণা করতে পারে না, হিংসা করতে পারে না। এটা রাসূল ইসলামের একটা হাদিস শরীফে এসেছে, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হবে না যতক্ষণ না পরস্পর ভালোবাসবে না। এবং ওখানে একটা ভালোবাসার উপায় মানে রাসূল ইসলাম বলে দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি কি এমন বিষয় তোমাদেরকে দেখাই দিব না যেটা তোমরা প্র্যাকটিস করলে, চর্চা করলে পরস্পর ভালোবাসা বাড়বে। আফসুস সালাম বাইনাকুম, তোমাদের মধ্যে সালাম বাড়িয়ে দাও, একে অপরকে সালাম কালাম করো, সুসম্পর্ক ধরে রাখো, বজায় রাখো। আজকে আমরা এমন পর্যায়ে পৌঁছে গেছি, একজন আরেকজনের সাথে সালাম কালাম পর্যন্ত বন্ধ করে দিছি। অথবা এটা মুখের মধ্যে একটু মানে ভালোবাসা দেখালো, অন্তরের মধ্যে আমরা বিষ বা হিংসা চর্চা করতেছি বা লালন করতেছি। এটা খুবই মারাত্মক। এটা আমার এক্সপেরিয়েন্স, আমার জীবন চলার পথে অনেক ভাইদের সাথে আমরা কথা বলি, অনেক আহলে হাদিস ভাইরা আমার সাথে আছে বা জামাতের ভাইরা আছে। অনেক সময় তাদের সাথে বিভিন্ন বিষয়ে মুনাকাশা হয়, ডিসকাশন হয়, আলোচনা হয়। এসব থেকে আবার অনেকে ওই হীনমন্যতায় ভুগে, সম্পর্ক একটু টানাপোড়েন হয়। কিন্তু আমি এটা করতে দিই না, আমি নিজের থেকে আগ বাড়িয়ে তাদের সাথে কথাবার্তা কন্টিনিউ রাখি, সালাম কালাম করি এবং বুঝাই। যে আহলে হাদিসের অনেক ভাইদেরকে আমি বুঝাই, দেখেন ভাই, আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনি প্র্যাকটিসিং মুসলিম, আমিও প্র্যাকটিসিং মুসলিম। আমাদের পরস্পর নওয়াফেল নিয়ে, রফেদান নিয়ে এবং আমিন বড় করা, ছোট করা, ছোটখাটো মশলা নিয়ে ইখতিলাফ হবে, আলোচনা হবে। এটার কারণে ফরজ হলো পরস্পর ভালোবাসা, এটা ফরজ। নফলকে কেন্দ্র করে পরস্পর ভালোবাসা আমরা মানে বাদ দিয়ে দিছি, এখন পরস্পর ঘৃণা, হিংসা এগুলো চর্চা করতেছি। নফলকে কেন্দ্র করে ফরজ ছেড়ে দিচ্ছি। এটাকে বলা হয় মানে কম্পারেটিভ মানে জ্ঞান। আপনি কোনটাকে কতটুকু গুরুত্ব দিবেন। আপনি রফাই দেন এবং আমিন বড় করে ছোট করে বলা, এগুলো নিয়ে আপনি বুকে হাত বাঁধা, এগুলো নিয়ে একজন মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করবেন, এটা কখনো হতে পারে না। এই জন্য আমি আগ বাড়িয়ে, তারা বুঝে না হয়তো অনেকে, আমি আগ বাড়িয়ে নিজেতে কথা বলি এবং বুঝাই দিই যে আমাদের সম্পর্কটা ফরজ। এরকম জামাতের ভাইদের সাথে আমি একই আচরণ করি। কেউ কোনো জামাতের ভাই যদি আমার সাথে কোনো কারণে ডিবেট করার কারণে সে আমার থেকে দূরত্ব বজায় রেখে চলতেছে, আমি তার কাছে, তাকে কাছে টানার চেষ্টা করি। ভাই, আমাদের ডিবেট হয়েছে হবে, কিন্তু দিন শেষে তো আমরা মুসলিম, আমরা তো পরস্পর কাছে থাকতে হবে, একে অপরকে দূরে দূরে ঠেলে দিতে পারি না। কৌমিদের নিয়ে আমি যেটা আজকে বলতে চাচ্ছি, এটা হলো কৌমিদের সবচেয়ে বড় সংকট এই দেশে। তারা নিজেদের মধ্যে একটা সুন্দর অর্গানাইজ বা ঐক্য গঠন করতে পারে নাই। এই দেশে কৌমিদের রাজনৈতিক সংগঠন অনেকগুলো, কেউ সরমোনাই করতেছে, কেউ মামুনুল হক সাহেবের খেলাফত, কেউ আবার বাংলাদেশ খেলাফত, কেউ আবার জমিয়ত, কেউ আবার নেজাম ইসলাম পার্টি। আরে ভাই, এতগুলো ইসলামী রাজনৈতিক দল হলে কৌমি আলেমরা বা তরুণ যারা মেধাবী তারা কোন দিকে যাবে? এই যে আলী হাসান ওসামা আজকে জামাতে যোগ দিল, এখানে আলী হাসান ওসামার অবশ্যই তার কিছু মানে বিভ্রান্তি থাকতে পারে, ভুল সিদ্ধান্ত থাকতে পারে, কিন্তু কৌমিদেরও কম দায়ী নয়। কারণ কৌমিদের মধ্যে যে তরুণ মেধাবী গুলো আছে, ঢাকা শহরে আমি অনেক দেখেছি, অনেক মেধাবী স্টুডেন্ট কৌমিদের মধ্যে আছে, লেখালেখি করতেছে, বড় বড় আলেম। কিন্তু তারা একটা একটা অর্গানাইজড একটা ছায়া পাচ্ছে না। তারা এক সংগঠনের তত্ত্বাবধানে তারা কাজ করবে, তাদের মেধাকে তারা ব্যবহার করবে, বিকশিত করবে, উম্মার জন্য কাজ করবে, সেই সুযোগ পাচ্ছে না। সে যদি সরমুনাই করে, তার জন্য মামুনুল হক সাহেবের দলের লোকেরা তাকে স্পেস দিচ্ছে না। আবার হেলাফত করলে তাকে সরমুনাইওয়ালারা স্পেস দিচ্ছে না।
এভাবে জমিয়ত করলে নিজাম ইসলাম পার্টি বা অন্যান্য সংগঠন যারা আছে কওমিদের মধ্যে তারা তাকে স্পেস দিচ্ছে না। তাইলে মানে খন্ড খন্ড ছোট্ট ছোট্ট কতগুলো দল হয়ে গেছে। এটা কওমিদের সবচেয়ে বড় সংকট। কওমিদেরকে আগে সবগুলো রাজনৈতিক দলকে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম করতে হবে। আর হেফাজতে ইসলাম অরাজনৈতিক আছে, ওটাকে অরাজনৈতিক ভাবে রাখেন, সমস্যা নেই। এদিকে আবার হেফাজতকে রাজনৈতিক ভাবে সবাই ব্যবহার করতেছে, এটা একটা বড় সংকট। মানে কওমিদের আসলে তাদের আকিদা শুদ্ধ এবং এলোমো ভালো বা সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু অর্গানাইজ নেই। দেখেন আপনি পাকিস্তানের ইন্ডিয়ার কওমি আলেমদেরকে দেখেন, কওমি মাদ্রাসা বা দেওবন্দি মাদ্রাসা তো শুধু বাংলাদেশে আছে তা নয়, তারা পুরো দক্ষিণ এশিয়াতে রাজ করতেছে এবং তাদের অবদান সবচেয়ে বেশি। কওমিদের যে অবদান অন্য কোনো ঘরানার সেই অবদান নেই। তাইলে বাংলাদেশে কেন আজকে কওমিরা মিসকিনের মতো এতগুলো দলে বিভক্ত এবং মেইন স্ট্রিমে তাদের কোনো মানে প্রভাব নেই, তাদের নিজস্ব কোনো পত্রিকা নেই, নিজস্ব কোনো মিডিয়া নেই, নিজস্ব কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই, হাসপাতাল নেই। এগুলো সব ইন্ডিয়া পাকিস্তানের কওমি আলেমদের কাছে আছে। বাংলাদেশের কওমি আলেমদের সবচেয়ে বড় সংকট এখানে নিজেদের মধ্যে মানামানি নেই, ঐক্য করতে পারে নাই এবং নিজেদের মধ্যে পরস্পর হিংসা বিদ্বেষের চর্চা হয় প্রচুর। আমি তো প্রতিটি দলের সাথে চলেছি, আমি সর্বনয়ওয়ালাদের সাথে আলহামদুলিল্লাহ আমি চলেছি, মামলক সাহেবের খেলাফতের সাথে আমার উঠা বসে আছে ছিল এবং হেফাজতের সাথেও আমি আছি। তাদের এই যে সবচেয়ে বড় সংকট হলো নিজেদের পরস্পর একটা সমন্বয় নেই, ঐক্য নেই। এই দুর্বলতার কারণে আজকে অন্যান্য বাতিলপন্থীরা মাথাচাড়া দিয়ে উঠতেছে। এটা কওমিদের নিজস্ব গড়ের সংকট, ওখানে আগে ফোকাস করতে হবে কওমিদেরকে। পাশাপাশি আরেকটা জায়গায় কওমিদেরকে ফোকাস করতে হবে, শুধু মসজিদ মাদ্রাসা আলেম ওলামা কেন্দ্রিক সংগঠন করলে হবে না। আমাদের বাংলাদেশের শতকরা 80% 90% মানুষ মাদ্রাসা মসজিদে বা আলেম নয়, মাদ্রাসা মসজিদ সংশ্লিষ্ট নয়। ওইখানে ঘনমুখী আমাদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটিস কাজের মধ্যে কওমিদেরকে মানে অংশগ্রহণ করতে হবে। যেমন যারা ডাক্তার আছে ডাক্তারদের ডাক্তার ফোরাম করতে হবে, এরপরে লয়ার আছে লয়ারদের লয়ার ফোরাম করতে হবে, এরপরে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে কওমিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। এই সবগুলোর আগে নিজেদের মধ্যে ঐক্য করতে হবে। একটি রাজনৈতিক দল আরেকটি অরাজনৈতিক দল, দুইটি দল থাকতে পারবে এবং এটা একটা আরেকটার সাথে একটা সুসম্পর্ক থাকবে। যখন রাজনৈতিকভাবে মোকাবেলা করা লাগে তখন রাজনৈতিক মোকাবেলা করবে, আর যখন অরাজনৈতিকভাবে বাতিলের মোকাবেলা করা লাগে তখন অরাজনৈতিকভাবে করবে এবং পরস্পর একটা সুন্দর সুসম্পর্ক থাকবে। এই যে এগুলো যদি কওমিরা করতে না পারে তাইলে এরা মানে দেশের মধ্যে সর্বোচ্চ প্রভাবশালী ইসলামী সংগঠন হিসাবে গড়ে ওঠা অনেক কঠিন হয়ে যাবে। কওমিদের পরে বাংলাদেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হলো জামাত ইসলামের প্ল্যাটফর্ম। ওদের কয়েকটি সংকট আমি তুলে ধরবো এবং ওগুলোর সমন্বয় বা সমাধান উত্তরণের উপায় কি হতে পারে এই বিষয়ে একটু ফোকাস করব। আমার জামাতের বাইরা যারা দেখতেছেন, আমরা সবসময় কল্যাণকামী। আপনাদের কথা বললে প্রথম আলো যখন আওয়ামী লীগের সমালোচনা করে মনে করবেন যে প্রথম আলো আওয়ামী লীগকে সতর্ক করতেছে, দেখতে পারে না তা নয়। আমরাও যখন জামাতের ব্যাপারে কথা বলবো জামাতকে আমরা সচেতন করতেছি, সতর্ক করতেছি তাদের কল্যাণকামী হিসেবে। জামাতের সবচেয়ে বড় সংকট যেটা, এটা হলো তারা তাদের এই দলটাকে একটা ব্যক্তি কেন্দ্রিক বা একটা ব্যক্তির বই পড়া সিলেবাস পড়া ওই কেন্দ্রিক করে ফেললো। এবং আল্লামা মওদুদী রহিমাহুল্লাহ অনেক বড় আলেম, ঠিক আছে, অনেক বড় গবেষক, তো ওনার যে ভুল ভ্রান্তি গুলো হয়েছে বিশেষ করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা থেকে উনি যেহেতু ইসমত আম্বিয়া এবং সাহাবীদের সমালোচনার ব্যাপারে একটু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা থেকে বিচ্যুত হয়েছে, ওই জায়গায় আমাদেরকে রিকভার করতে হবে। ওটা আমরা একেবারে ধরে বসে থাকলে লাভ নেই। সবকিছু চেঞ্জ হচ্ছে। আপনারা তো ভোটের আগে এমনকি একেবারে পশ্চিমাদের খুশি করার জন্য অনেক কিছু পরিবর্তন এনেছেন, অনেক কিছু করেছেন। এমনকি সে এক পর্যায়ে বললেন যে আমরা খেয়ে বলেছে ক্ষমতায় গেলে আমরা শরিয়া প্রতিষ্ঠা করব। এই যে এগুলো চেঞ্জ করেছেন কেন? নিজেদেরকে একটু পশ্চিমাদের কাছে আস্থাভাজন করার জন্য। তাহলে ওখানে যদি চেঞ্জ করতে পারেন, এখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার দিকে কেন আপনি চেঞ্জ করতে পারবেন না? একেবারে মওদুদীর কথাগুলো নিয়ে আমাকে ধরে থাকতে হবে, এটা কেন জোর হবে আমাকে? ওই আপনি এক জায়গায় চেঞ্জ হচ্ছেন, যেখানে চেঞ্জ হওয়া দরকার ওখানে হচ্ছেন না, এখানে আপনাকে পরিবর্তন হতেই হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত পুরো বিশ্বব্যাপী যে আকীদা আছে আকীদাতুত তাহাউযী, ওই জায়গায় আসতে হবে, বলতে হবে যে মওদুদী রহিমাহুল্লাহর এগুলো ভুল ভ্রান্তি হয়েছে, এগুলো আমরা এক্সপান্স করি।
বাকি মওদুদি রাহিমাহুল্লাহর যেগুলো ভালো দিক আছে ওগুলো আমরা গ্রহণ করি, এটা ক্লিয়ারলি বলতে হবে। এবং সিলেবাসের মধ্যে আপনাদের সিলেবাসে শুধু মওদুদির বই পড়াবেন, খেলাফত ওয়া মুলুকিয়ত সহ যেগুলো বারবার কওমি আলেমরা আপনাদেরকে মানে ওটা নিয়ে সতর্ক করতেছে, এরকম কেন করবেন? কি মওদুদি রাহিমাহুল্লাহর সমকালীন বিশ্বের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেম ছিল, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যাদের আকীদার ব্যাপারে মজবুত, তাদের বইগুলো আপনারা ইনক্লুড করেন সিলেবাসের মধ্যে। এবং আল্লামা তকি উসমানীর বই ইনক্লুড করেন। এই বর্তমান সময়ের শ্রেষ্ঠ আলেমদের, সেই সময়ের যারা শ্রেষ্ঠ আলেম ছিল তাদের বইগুলো আপনারা ইনক্লুড করেন। তাদের পুরো পৃথিবীব্যাপী তাদের প্রভাব আছে। আল্লামা আনোয়ার কাশ্মীরের প্রভাব রয়েছে। এরপরে এই যে শিব্বির আহমদ উসমানী, যার লেখা পুরো পৃথিবী পড়তেছে। এরপরে আবুল হাসান আলী নদভী, উনার লেখা পুরো পৃথিবী পড়তেছে, শুধু উপমহাদেশ নয়। ওনাদের বইগুলো আপনাদের সিলেবাস অন্তর্ভুক্ত করেন, আকীদার ব্যাপারে হোক, ইসলামী রাজনীতির ব্যাপারে হোক, একামতে দিনের ব্যাপারে হোক। শুধু একজন ব্যক্তির সিলেবাস আপনারা পড়বেন, এরপরে আপনাদের সাথীদেরকে আপনাদের সংগঠনের লোকদেরকে ওই ব্যক্তির চিন্তা চেতনা কেন্দ্রিক গড়ে তুলবেন, এরকম নয়। তাদেরকে আমভাবে ছেড়ে দেন, তারা ব্যাপক বই পড়ুক, কোরআন সুন্নাহকে গবেষণা করুক, এরপরে নিজের মতো তারা ভাবার চিন্তা করার একটা কি হোক, সুযোগ হোক। এটা কিন্তু কওমিদের মধ্যে আছে। এই জন্য কওমিদের আলেম, এই যে আলী হাসান ওসামা জামাতে চলে গেল, এটা কওমিরা উন্মুক্ত ভাবে তাকে জ্ঞান দিয়ে তাকে ছাড় দিছে, তুমি তোমার যেটা গবেষণা করে ভালো মনে করো এটা গ্রহণ করো, সমস্যা নেই। এইভাবে জামাতের মধ্যে এরকম একজন ব্যক্তি কেন্দ্রিক বা একটা দলান্ধতা না রেখে এটা মানে আম করতে হবে। এবং এটা নিয়ে বারবার বসে কওমি আলেমদের সাথে বসে কওমি আলেমরা যেগুলোতে অ্যালার্জি মনে করে ওগুলোকে বাদ দিয়ে তাদের সাথে সমন্বয় করতে হবে। 2 নম্বর যেই জামাতের 2 নম্বর যে সংকটটা সবচেয়ে মানে বর্তমানের সবচেয়ে বড় সংকট, এটা আমি বলবো, এই যে কোন ব্যক্তিকে মানে ব্যক্তিগত আক্রমণ এবং চরিত্র হনন না করা। এটা আগে অনেকবার বলেছি। বাংলাদেশের রাজনীতিটাকে একেবারে নোংরা বানায় ফেলছে এই জামাতের কিছু বট বাহিনী এবং কিছু লো ক্লাস সমর্থকরা। তারা প্রত্যেকটি ব্যক্তিকে মানে একেবারে চরিত্র হনন এবং ব্যক্তিগত আক্রমণ, এগুলোর কারণে জামাতের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। তারা এটা বুঝতেছে না। একটা ঘটনা বলি, এই কালকে আমাদের আমরা একসাথে ভাত খাই, ওখানে একজন জামাতের ভাই আছে আমাদের বড়, আমরা সম্মান করে, অনেক ভালো মানুষ, নামাজ দোয়া পড়ে। আমরা ভাত খাইতে বসবো, সেই সময় বলতেছে হুট করে, এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন এই নাস্তিক হয়ে গেছে, রয়ের এজেন্ট, ইন্ডিয়ার দালাল। ভাই, আপনার সাথে বিএনপির সাথে রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে, বিএনপি যে এত ভালো আমি এটা বলতেছি না, কিন্তু আপনি একজন ব্যক্তিকে যে নাস্তিক বলবেন এবং রয়ের এজেন্ট বলবেন, ভারতের দালাল বলবেন, আপনাকে প্রপার এটাকে ডকুমেন্ট করতে হবে। আপনি এটা সংসদে বলেন দেখি, তা আপনি সংসদে তো তার সাথে একটা ভদ্রতা বজায় রাখতেছেন, আর বাইরে আপনাদের সমর্থনদেরকে তার বিরুদ্ধে আপনি একেবারে মানুষদেরকে, আপনার সংগঠনের মানুষদেরকে উস্কাই দিচ্ছেন। এটা শুধু সালাউদ্দিনের ব্যাপারে হয়েছে তা নয়, আমির হেফাজতের ব্যাপারও। আমির হেফাজতকে নাস্তিক, এরপরে মুনাফিক, দজ্জাল, খাজ্জাব, ফিনার, জাহান্নাম প্রতিটি শব্দ বলেছে। এরপর আব্দুল মালিক সাহেবকে, জাতীয় মসজিদের খতিব সাহেবকে কেমন জঘন্য মানে ওনাকে বলেছে। এরপরে তারেক জিয়াকে বলেছে। এরপরে এনায়েতুল্লাহ আব্বাসীকে বলেছে। এনায়েতুল্লাহ আব্বাসী একসময় তাদের খুব ভালো ছিল, সুনতি, গারিঙ্গা এই মাহফিলগুলোতে প্রধান বক্তা ছিল। যখন ও আস্তে আস্তে জামাতের পদস্খলন গুলো তুলে ধরলো, তা আপনি ওগুলোর যৌক্তিকভাবে আলোচনা করে মোকাবেলা করেন। আপনি ব্যক্তিকে কেন আক্রমণ করবেন? তাকে দালাল, মুনাফিক, নাস্তিক, এই যে ব্যক্তিগত অ্যাটাক, এটা জামাতকে ভরাডুবি করার জন্য যথেষ্ট। এটাই হলো জামাতের যে আদর্শচ্যুত দল, এটা যথেষ্ট আরেকজনকে ব্যক্তিগত অ্যাটাক করা। আমার কথা আপনি যুক্তি আলোচনা করে আপনি খণ্ডন করেন, হ্যাঁ, অথবা আপনি আলোচনা করেন আমার সম্মান বজায় রেখে। আপনি আমাকে আমার কথা বক্তব্যকে আলোচনা না করে, ফোকাস না করে আমার ব্যক্তিকে নিয়ে টানাটানি করলেন, যে আমি দালাল হয়ে গেছি, আমি রয়ের এজেন্ট হয়ে গেছি, আমি নাস্তিক হয়ে গেছি। এই যে এটা জামাতের সবচেয়ে বড় বাজে ফ্রেমিং। এটার কারণে জামাত সব জায়গায় আজকে মানে জামাতের আস্তে আস্তে যেটা রিপুটেশন ছিল, একটা সুখ্যাতি ছিল, এটা আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে। এটা জামাতের সবচেয়ে বড় সংকট। এইগুলো থেকে আমাদের উঠে আসতে হবে এবং কওমি এবং জামাত পাশাপাশি আলোচনা, গোল টেবিলে বসতে হবে। আলোচনা না করলে কোনোদিন সমাধান হবে না। যার যার জায়গায় খালি মাঠে গুল মারতেছি আমরা, হবে না। এই যে আজকে সরমনের সাথে আপনাদের যখন ফাটল হলো, এটা কত ক্ষতি করেছে উম্মার, এটা একটু চিন্তা করেছেন? উম্মার কত বড় ক্ষতি হয়ে গেছে। এই ফাটল কি জোড়া হবে আবার? আরো 20 বছরে, 30 বছরে জোড়া হবে? হবে না। ফাটল হয়েছে কেন?
ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি, যে আমি এত সিট লাগবে, আমি এত সিট দিব। রাজনীতি হবে ইসলাম কেন্দ্রিক, রাজনীতি হবে ঘনমুখী, যে আমার কিছু লাগবে না, আমার বাংলাদেশে ইসলাম লাগবে, আমি একটা সিটও চাই না, বাংলাদেশে ইসলাম চাই। এই কথা যেদিন বলতে পারবেন সেদিন এই দেশে ইসলাম আসবে, এর আগে ইসলাম আসবে না। আপনি ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করবেন, নিজের দলকে, নিজের দলের বলয়কে মজবুত করার জন্য রাজনীতি করবেন, ওকে এতটা সিট দিবেন, এটা ছোট দল, আমি বড় দল, এই হিসাব নিকাশ করবেন, কোনোদিন ইসলাম আসবে না। আপনার দল আসবে যে, এখন দলও আসে নাই, ইসলামও আসে নাই, মাঝখানে বিশাল ফাটল হয়ে গেছে, উম্মার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এক্ষেত্রে উভয়ে দায়ী। দায়ী এড়ানোর জন্য আপনি এই সেই, এরা ছোট দল, এটা বড় দল, এগুলো আপনি যোগ বিয়োগ করতে পারবেন না। আমরা চাই ইসলাম, ইসলাম চাইলে আমাদের সবকিছু আমাদেরকে ত্যাগ করতে হবে। এই বছর নির্বাচনও যাব না, ইসলাম চর্চা করব, ঐক্য চর্চা করবো। এই বছর আমরা গণতান্ত্রিক নির্বাচন যাব না, সবাই মিলে আমরা একে অপরকে দাওয়াত দিব, একে অপরের সাথে মিশবো, কথা বলবো, একে অপরের সেবা করবো, খেদমত করব। আগামী 5 বছর পর আমরা রাজনীতি করব, তাও ক্ষমতায় যাওয়া যাবে। এখন আমাদের মধ্যে ঢুকে গেছে আমাকে যেতে হবে, আমার আমার দলকে বেশি সিট নিয়ে যেতে হবে, এটা দিয়ে আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। হ্যাঁ, প্রত্যেকের নিয়ত পরিষ্কার, কিন্তু এই ইজতিহাদের মধ্যে বা পদ্ধতিগত সমস্যা হচ্ছে, এগুলো আমরা তুলে ধরতেছি আমাদের সাধ্য অনুযায়ী। কেউ মানলে মানবে, না মানলে নাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আস-সাই মিন্না ওয়াল ইতমাম মিনাল্লাহ। আমাদের অন্তর একদম পরিষ্কার, আমরা কল্যাণকামী প্রত্যেকটি ইসলামী দলের। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।